ইসরায়েলের আকাশ ভেসে উঠছে। তুর্কি তথ্যবিরোধী ভূমধ্যসাগরের গভীরে ইসরায়েলের জলসীমা দখল করে নিঃশব্দে এগিয়ে চলেছে তুরস্কের ঘাতক সাবমেরিন, যার টার্গেট সেই সব ইসরায়েলি নৌঘাটি ও যুদ্ধজাহাজ যেগুলো থেকে গাজায় হাজার হাজার নিরীহ মানুষের গাজার সীমান্ত জুড়ে প্রস্তুত হচ্ছে এর দোহানের গোলন্দাজ বাহিনী এবং বিশেষ সিল কমান্ডো ইউনিট। শুধু একটি নির্দেশের অপেক্ষায় যে কোনো মুহূর্তে তেল আবিবের আকাশে দেখা যেতে পারে শত শত তুর্কি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। যে শান্তি চুক্তিটিকে নেতানিয়াহু নিজের বিজয় বলে প্রচার করেছিলেন, তাই এখন তার জন্য মৃত্যু পরোয়া নয়, পরিণত হয়েছে ইসরায়েল আজ এমন এক সর্বাত্মক যুদ্ধের মুখোমুখি যা তাদের মানচিত্র থেকে মুছে দেওয়ার ক্ষমতা রাখে। কেন এই ভয়ঙ্কর পরিস্থিতি? কেন ন্যাটোর একটি সদস্য রাষ্ট্র আরেক মার্কিন মিত্রকে ধ্বংস করার জন্য প্রস্তুত? গাজায় তুরস্ক আসলে কি করছে? পুনর্গঠনের আড়ালে কিসের গোপন মিশন? কেন ইসরায়েলের সাথে তাদের চরম ঝামেলা তৈরি হয়েছে? নেতানিয়াহু কি জেনে শুনেই এই মৃত্যু ফাঁদে পা দিয়েছেন, নাকি ওয়াশিংটনের কোনো গোপন চাপ তাকে এই আত্মহুতি দিতে বাধ্য করেছে? এই সম্ভাব্য হামলায় রাশিয়া ও চীনের ভূমিকা কি? তারা কি শুধু দর্শক নাকি সক্রিয় অংশীদার? এপ্রিলের মূল গাড়িঘর আর আমেরিকা কেন তার সবচেয়ে বড় মিত্রকে রক্ষা করার পরিবর্তে রহস্যময় নীরবতা পালন করছে? এর পিছনে কি এমন কোনো গোপন চুক্তি আছে যা বিশ্ববাসীর অজানা ও মধ্যপ্রাচ্যের ভাগ্য চিরতরে বদলে দিতে পারে? পুরো নাটকের সূত্রপাত হয় সেই শান্তি চুক্তির মাধ্যমে, যা গাজায় 2 বছরের যুদ্ধের আপাতত অবসান ঘটায়। চুক্তির অংশ হিসেবে যুদ্ধোত্তর গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলকরণ বাহিনী বা আইএসএফ গঠনের প্রস্তাব আসে। তখনই তুরস্ক তাদের সবচেয়ে বড় চালটি দেয়, এই বাহিনীতে 5,000 সৈন্য পাঠানোর প্রস্তাব, যা হতো বাহিনীর বৃহত্তম একক কন্টিনজেন্ট। কিন্তু ইসরায়েল এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করে। ইসরায়েলের কাছে এটি কোনো শান্তির প্রস্তাব নয়, বরং তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। নেতানিয়াহুর দপ্তর থেকে 22শে অক্টোবর কঠোর বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকায় কোনো তুর্কি সৈন্য মোতায়েন করা হবে না। কিন্তু এই আপত্তিকে উড়িয়ে দিয়ে পুনর্গঠন এবং মানবিক সহায়তার নামে তুরস্ক গাজার ভিতরে প্রবেশ করে, যা ছিল তাদের মূল পরিকল্পনার প্রথম ধাপ। পুরো ঘটনার নামে তুরস্ক যা শুরু করেছে তা ইসরায়েলের জন্য নীরব ঘাতক। তারা গাজার ধ্বংসপ্রাপ্ত টেলিযোগাযোগ ব্যবস্থা নতুন করে তৈরি করার দায়িত্ব নিয়েছে। কিন্তু ব্রিটিশ সাইবার নিরাপত্তা বিষয়ক সাময়িকী দাড়িঝিরস্টারের একটি অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, তুরস্ক গাজায় যে নতুন ফাইবার অপটিক নেটওয়ার্ক এবং মোবাইল টাওয়ার বসাচ্ছে, সেগুলোতে রয়েছে অত্যাধুনিক ম্যানিং টেপ মিডল প্রযুক্তি। এই প্রযুক্তি ব্যবহার করে তারা শুধু গাজার অভ্যন্তরে যোগাযোগই নয়, বরং ইসরায়েলের দক্ষিণাঞ্চলের মরুভূমিতে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক বেজ এবং বিমান ঘাঁটির সকল ডিজিটাল ও বেতার যোগাযোগ গোপনে ধারণ ও বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করেছে। তারা ইসরায়েলের সাইবার নেটওয়ার্কের সাথে একটি অদৃশ্য রক্তচোষা জোড় লাগিয়ে দিয়েছে। এর চেয়েও ভয়ঙ্কর পরিকল্পনা হলো, মানব সম্পদ দিয়ে তুরস্ক গাজার নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছিল, যা ইসরায়েল প্রত্যাখ্যান করে। কিন্তু তুরস্ক অন্য পথে হাঁটে। তারা গাজার হাজার হাজার বেকার ও হতাশ তরুণদের জন্য তুরস্কে উচ্চশিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের স্কলারশিপ ঘোষণা করেছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কার্নেগি ইন্টারন্যাশনাল পিসের একটি বিশ্লেষণে বলা হয়েছে, এটি কোনো সাধারণ শিক্ষা কার্যক্রম নয়। তুরস্ক অটোমান সাম্রাজ্যের পদ্ধতির আদলে একটি নতুন অনুগত বাহিনী তৈরি করছে। তারা গাজার সবচেয়ে মেধাবী ও শারীরিকভাবে সক্ষম তরুণদের তুরস্কে নিয়ে গিয়ে সামরিক, সাইবার নিরাপত্তা ও আদর্শিক প্রশিক্ষণ দিচ্ছে। যখন এই তরুণরা গাজায় ফিরে আসবে, তারা সাধারণ নাগরিক থাকবে না। তারা অধীত, প্রশিক্ষিত এবং একদিন এরদোয়ানের নির্দেশে ইসরায়েলের বিরুদ্ধে ভেতর থেকে বিদ্রোহ বা অন্তঘাত চালাতে সক্ষম হবে। কেবল সামরিক বা প্রযুক্তিগতভাবেই নয়, তুরস্ক একটি আদর্শিক যুদ্ধ শুরু করেছে। তারা গাজায় কয়েক ডজন নতুন মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে। সবগুলোই নামকরণ করা হচ্ছে অটোমান সুলতানদের নামে। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের এক রিপোর্টে বলা হয়েছে, এই কেন্দ্রগুলো আসলে তুরস্কের অটোমান ও প্যান ইসলামিক মতদর্শ প্রচারের অগ্রদূত। এখানে তরুণদের শেখানো হচ্ছে যে পশ্চিমা বিশ্ব ও ইসরায়েল হলো ইসলামের শত্রু, আর তুরস্ক মুসলিম উম্মার একমাত্র ত্রাণকর্তা ও আধুনিক সালাউদ্দিন। তারা হামাসের তৈরি আদর্শিক শূন্যস্থান পূরণ করছে। এ বিষয়ে নেতানিয়াহুর সরকার তীব্র আলোড়নে। তার কোঅ্যালিশন পার্টির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন চুপ থেকে হামাসের কাছে আত্মসমর্পণ বলে জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেন, হামাসের সাথে যে কোনো চুক্তি যা তুর্কি কাতারের মধ্যস্থতায় হয়েছে, তা আমাদের জাতীয় নিরাপত্তাকে শত্রুর হাতে তুলে দেওয়ার শামিল। কিন্তু তারা যা বুঝতে পারছেন না তা হলো, নেতানিয়াহু হয়তো স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নেননি। আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ক্রমাগত চাপ এবং যুদ্ধের কারণে অর্থনৈতিক ধসের মুখে তিনি রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছেন। মিডল ইস্ট ইনস্টিটিউটের মতে, তিনি নিজের পলিটিক্যাল কেরিয়ার বাঁচাতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তাকে নিলামে তুলেছেন। আঙ্কারা থেকে একটি স্পষ্ট বার্তা এসেছে,
গাজার পুনর্গঠন আঞ্চলিক বিষয়। ২১ অক্টোবর যখন নেতানিয়াহু কেনেসেটে তুরস্ককে নতুন আঞ্চলিক হুমকি হিসেবে চিহ্নিত করেন, ঠিক তার পরদিনই ২২ অক্টোবর তাদের দপ্তর থেকে পাল্টা ঘোষণা আসে। কিন্তু তুরস্কের ওই হুমকিকে নেতানিয়াহু পাত্তা দেননি। ২৬ অক্টোবর একটি সাক্ষাৎকারে তিনি বলেন, সিরিয়া ও গাজা উপসাগর থেকে রাশিয়া ও তুরস্ক সকলের সমাধানে ভূমিকা পালন করবে। এর আগে ২০ অক্টোবর তিনি আরও কঠোর ভাষায় বলেছেন, যদি ইসরায়েল তুরস্ককে অন্তর্ভুক্ত করে আমরা প্রতিক্রিয়া করব। ওয়াশিংটনের ভূমিকা অত্যন্ত রহস্যময়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি নরম সুরে বলেন, ইসরায়েলের তুর্কি বাহিনী নিয়ে স্বচ্ছন্দ বোধ করতে হবে। এ কথাই প্রমাণ হয় যুক্তরাষ্ট্র তুরস্ককে পুরোপুরি প্রত্যাখ্যান করতে চায় না, কারণ তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী এবং তাদের কৌশলগত গুরুত্ব অপরিসীম। পুরো পরিস্থিতি ইসরায়েলকে এমন একটি ফাঁদে ফেলে দিয়েছে যেখান থেকে বেরোবার পথ সীমিত। তারা যুদ্ধও করতে পারে না এবং শান্তি করলেও নিজের ঘরে নতুন ও আরও শক্তিশালী শত্রুকে আমন্ত্রণ জানায়। এখন ভূমধ্যসাগরের গভীরে ফিরে যাওয়া যাক। তুর্কির সাবমেরিন ও বিমান উড়াজাহাজের ঘটনা আর একেবারেই বিচ্ছিন্ন নয়। লন্ডন ভিত্তিক ইনস্টিটিউট ফর ইউনাইটেড সার্ভিসেসের এক বিশ্লেষণে বলা হয়েছে, তুরস্কের F-16 ও নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ফুরজান বিমানগুলো প্রায় দিনই সাইপ্রাসের কাছাকাছি আন্তর্জাতিক আকাশ সীমায় ডগফাইট বা আকাশ যুদ্ধের মহড়া চালাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য ইসরায়েলি রাডার সিস্টেমের প্রতিক্রিয়া পরীক্ষা করা, যৌথ বিমানগুলোর টেক অফ টাইম বা জরুরি উড্ডয়নের সময় দেখা এবং আকাশ প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতা নির্ণয় করা। এটি একটি অত্যন্ত আগ্রাসী কৌশল, যা যে কোনো মুহূর্তে বাস্তব সংঘাতে রূপ নিতে পারে। এর সঙ্গে যুক্ত হয়েছে তুরস্কের সাবমেরিনের মধ্যসাগরের উপস্থিতি। ডিফেন্স উইকলির বিশেষ রিপোর্টে দাবি করা হয়েছে, তুরস্কের নতুন প্রজন্মের টাইপ 214 সাবমেরিনগুলো জার্মান প্রযুক্তিতে তৈরি এবং প্রায় শব্দহীনভাবে চলতে সক্ষম। সেগুলো এখনই ইসরায়েলের জলসীমার কাছাকাছি টহল দিচ্ছে। ওয়াশিংটন পোস্টের অনুসন্ধানী প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পেন্টাগন কর্মকর্তা উদ্ধৃত করে বলা হয়েছে, তুরস্কের সাবমেরিনগুলো ইসরায়েলি যুদ্ধজাহাজ ও কাঠামোর ডিজিটাল ব্লুপ্রিন্ট তৈরি করছে, যেগুলো গাজায় হামলার সময় ব্যবহৃত হয়েছিল। তারা প্রতিশোধ নেওয়ার নিখুঁত লক্ষ্য নির্ধারণ করছে। যদি যুদ্ধ শুরু হয়, তুরস্কের প্রথম আঘাতে হয়তো ইসরায়েলের নৌবাহিনীর একটি বড় অংশ পঙ্গু হয়ে যেতে পারে। ভূমিতে গাজা সীমান্ত জুড়ে যে পুনর্গঠনের কাজ চলছে, তার আড়ালে তুরস্ক একটি বিশাল সামরিক সমাবেশ ঘটাচ্ছে। স্যাটেলাইট বিএস ছবিতে দেখা গেছে, তুরস্কের ইঞ্জিনিয়ারিং কোর ক্যাম্পগুলোর পাশে নতুন করে ভারী সামরিক সরঞ্জাম মোতায়েন করা হচ্ছে। ইসরায়েলি পত্রিকা হারেজের রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, তুরস্ক গাজায় ফ্যাব্রিকেটেড বা আগে থেকে তৈরি করা বাংকার ও রকেট লঞ্চিং প্যাড আনছে, যেগুলো পুনর্গঠনের নামে মাটির নিচে স্থাপন করা হচ্ছে। যদি যুদ্ধ শুরু হয়, এই লঞ্চারগুলো থেকে একসঙ্গে শত শত রকেট তেল আবিব ও জেরুজালেমের দিকে ছুটে আসতে পারে। শুধু তাই নয়, তুরস্কের স্পেশাল কমান্ডো বা সিল ইউনিটের ছোট ছোট দল গাজায় অনুপ্রবেশ করছে বলে অভিযোগ উঠেছে। তাদের কাজ হবে যুদ্ধের শুরুতে ইসরায়েলি সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা ও যোগাযোগ টাওয়ারগুলো ধ্বংস করা। কিন্তু ইসরায়েলের জন্য সবচেয়ে বড় মাথাব্যথা হচ্ছে তুরস্কের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরিকল্পনা। যদিও তুরস্ক আনুষ্ঠানিকভাবে কোনো হাইপারসনিক অস্ত্রের কথা স্বীকার করেনি, রাশিয়ার সঙ্গে তাদের ঘনিষ্ঠ সহযোগিতা এই আশঙ্কাকে উস্কে দিয়েছে। মস্কো ভিত্তিক ট্যাঙ্ক সেন্টার ফর অ্যানালিসিস অব স্ট্র্যাটেজিজ অ্যান্ড টেকনোলজিজের মতে, রাশিয়া ক্রিমিয়ায় ব্যবহৃত ইনজেল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি তুরস্কের সাথে শেয়ার করতে পারে। তুরস্ক যদি এই প্রযুক্তি আয়ত্ত করতে পারে, তাহলে ইসরায়েলের আয়রন ডোম বা অন্য কোনো আকাশ প্রতিরোধ ব্যবস্থার পক্ষে তা প্রতিহত করা প্রায় অসম্ভব হয়ে যাবে। এই সব কিছুর চূড়ান্ত পরিণতি কী হবে? তুরস্ক যে চাল দিয়েছে তা থেকে বেরোবার উপায় নেতানিয়াহুর হাতে নাও থাকতে পারে। ইসরায়েল এখন এক অনিবার্য সংঘাতের মুখোমুখি। বিশ্ব এখন তাকিয়ে আছে এক ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধের দিকে, যার একটি ভুল চালই পুরো অঞ্চলকে এক প্রলয়ঙ্কর যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।